আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন স্যার? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আরিয়ান? হিসেবে ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো এসএসসি প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে তাই না? 5 তারিখে। জি স্যার। জি, জি। নোটিশ পেয়েছেন? না স্যার, নোটিশ পাই নাই স্যার, শুনছি। আহ, প্রস্তুতি কিরকম? আচ্ছা স্যার, স্যার মোটামুটি ভালো, ভালোই। যেসব অধ্যায় আছে ওইসব অধ্যায় স্যার পারিস। কিরে? আর কোথায়, আর বাকিরা কোথায়? স্যার ওদিন একটা অঙ্ক দিয়েছিলেন যে স্যার, ওইটা দিয়ে স্যার নিচে দিয়েছে যোগফল ভুল স্যার। হ্যাঁ, যোগফল ভুল, এই যে ধরতে পারছেন। ভেরি গুড। তাহলে কি আসবে? আমি অনেক স্যার অনিশ্চিত পরে হিসাব আসবে তাই না? তার এর দিকে কম না? এর দিকে একটা 3,48,000 আর একটা 3,46,000। 4,000 টাকা শর্ট তাই না? জি স্যার। এটা অনিশ্চিত হিসাব লিখবেন, লিখে দায়ের দিকে লিখবেন, দায়ের শেষে লিখবেন যে অনিশ্চিত হিসাব সাময়িকভাবে লেখা হলো। এই যে অনেকে যোগ করে না, আমি নতুন সিস্টেমে অঙ্ক দিচ্ছি, আপনাকে টেনশন করেন না। এমনি পুরোটা মিলছে? জি স্যার। পুরো অঙ্কটা মিলছে? বুঝতেছি না স্যার, আরেকটা আছে যে স্যার। মানে পুরোটা মিলছে কিনা সেটা জিজ্ঞাসা করলাম। মানে সম্পূর্ণ অঙ্কটা মিলাইতে পারছেন আপনি? না স্যার, ভুল হয়েছিল স্যার। আচ্ছা, তাহলে মিলাই নেই, আমার সাথে মিলাই নেন। আপনার কাছে উত্তর আছে স্যার? এই যে আমি উত্তর দেবো না, সমস্যা নেই, দিয়ে নতুন অঙ্কে যাবো যদি সময় থাকে। তাহলে স্যার স্ক্রিন শেয়ার করে দিলে স্যার আমার তালার সাথে মিলে নিন। হ্যাঁ হ্যাঁ, আর একটু ওয়েট করি, দেখি কেউ আসে কিনা, যেহেতু পরীক্ষা। আচ্ছা, প্রথমে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি দেখেন। যাদের কাছে সিলেবাস নাই তারা একটু দেখে নেন কষ্ট করে। এই হচ্ছে আমাদের সিলেবাস, আর দেখতে পাচ্ছেন জি বাংলা স্যার। হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন, পদ্য হচ্ছে স্বাধীনতা একটি শব্দ কিভাবে আমাদের হলো, তারপর হচ্ছে আমি কেন আমি কোনো আগন্তুক নই, নাটক এবং উপন্যাস সম্পূর্ণ, বাংলা দ্বিতীয় পত্র স্বদেশ প্রেম রচনা হবে শুধুমাত্র, বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার, সারাংশ হচ্ছে কি সম্পূর্ণ, আবেদন চিঠি সম্পূর্ণ, ইংরেজিতে আছে লেটার আছে আনসিন, ডায়ালগও আনসিন, সামারি রাইটারও আছে, সিন প্যাসেজগুলা, দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ আছে, ন্যারেশন আছে, ট্রান্সলেশন আছে, কারেকশন আছে নাকি কানেক্টরস। একটু একটু এখন মোবাইল বাজতেছে, মোবাইলটা ধরে। ওমা। হ্যালো। হ্যাঁ, ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিই, ক্লাস নিচ্ছি। আচ্ছা, ধর্মের হচ্ছে তৃতীয়, অষ্টম, দশম, 13তম অধ্যায়, 17তম অধ্যায়। আর ধর্ম দেওয়া আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, নবম, দশম। আপনাদের সমাজ নাই, পদার্থ নাই, রসায়ন নাই, জীব নাই, হিসাব বিজ্ঞান আছে। দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় জাবেদা, তারপর হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে নগদান, দশম অধ্যায় হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, একাদশ অধ্যায় হচ্ছে পারিবারিক তহবিল। তো আপনাদের পরীক্ষা হবে গিয়ে দশম অধ্যায় থেকে দুইটা একাদশ, চরিত্রমূলক। একাদশ অধ্যায় উৎপাদন। একাদশটা একাদশ এক দুই একাদশ অধ্যায় দেওয়া। অষ্টম 11। একাদশ তো না স্যার, 12তম দুই। অধ্যায়। একাদশ তো হচ্ছে ব্যবসা উদ্যোগ, ও পারিবারিক আর্থিক অবস্থা যেটা আছে ওইটা। তো দশম অধ্যায় থেকে ফিনান্স। দুইটা থাকবে, নগদান থেকে একটা, এবং পারিবারিক থেকে আসবে একটা।
তো আপনাকে মোট 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তার মধ্যে দশম অধ্যায়ে 2টা বাধ্যতামূলক, আর নৈবিত্তিক সবগুলো অধ্যায় থেকে থাকবে। মানে প্রতিটা অধ্যায় থেকে আপনি উদাহরণ যে 3টা করে পাবেন নৈবিত্তিক। নৈবিত্তিক 20টা হইব। জি 20টা হবে। এখানে মোট অধ্যায় দেওয়া আছে কয়টা? 5টা, তাই না? এই যে 4টা করে পাবেন, 3টা করে পাবেন আর কি। মানে 3টা করে আপনি থাকবে প্রতিটা অধ্যায় থেকে, আর হয়তো দশম অধ্যায় থেকে একটু বেশি থাকতে পারে। আর বিজ্ঞান আছে, আর কৃষি আছে, ঠিক আছে? তো আপনি চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন। স্যার নিছি। লিখে নিচ্ছি স্যার। ওকে, স্ক্রিনশট দেন মোবাইলে। স্ক্রিনশট নিছি। আর অথবা ইউটিউবে তো এটা থাকবে, আপনি ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন, পরবর্তীতে লিখে নিতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। আপনাদের নোটিশটা হচ্ছে গিয়ে এরকম ছিল, দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা। আহ, আপনাদের কিছু নির্দেশনা আছে, সেটা হচ্ছে গিয়ে প্রশ্নপত্র বিতরণ করা হবে 2 তারিখ 3 তারিখে। আর দশম শ্রেণীর সিলেবাস স্কুল থেকে দেবে আপনাদেরকে, অর্থাৎ অর্থাৎ দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে। পরীক্ষার ফি নেওয়া হবে না, বাসায় আপনারা নিজেরা খাতা কিনে বা আপনাদের যে খাতা আছে সেই খাতায় পরীক্ষা দেবেন। আর অবশ্যই বোর্ড বই সংরক্ষণ করবেন, এবং প্রশ্ন নেওয়ার সময় অভিভাবকরা বেতন দিয়ে যাবে, বকেয়া বেতনটা, এই যেটা অর্ধেক করানো হয়েছিল। 30 তারিখ পর্যন্ত হচ্ছে কি পঞ্চম থেকে দশম শ্রেণীর জুম ক্লাস চলবে, অর্থাৎ আপনাদের ক্লাস 30 তারিখ পর্যন্ত চলবে। তেমন এই কিছু মাসে নাই, স্যার? আশা করি বুঝতে পেরেছেন তাই না? জি স্যার। একটু আরেকবার বলবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। স্যার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জুম ক্লাস বুঝি চলবে? না স্যার, একটু একটু জোরে বলেন। স্যার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জুম ক্লাস চলবে আপনাদের 2 তারিখ জুলাই থেকে শেষে? পরীক্ষা হবে, মানে সম্ভবত 13 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে সম্ভবত। আহ, তাহলে আমরা এখন আর্থিক অবস্থা বিবরণী করব। 50 নম্বরে, মনে হয় তাই আর না? 2টা ক্লাস নিয়ে আমরা আর্থিক বিবরণী মোটামুটি শেষ করব, 2টা বা 3টা। তারপর 12তম অধ্যায় থেকে একটু আলোচনা করতে হবে আপনাদেরকে, অনেকদিন হয়েছে করার না আপনারা জি 12তম স্যার। অধ্যায়। তো আমরা এইটা আরো 2-3টা ক্লাস নিয়ে আমরা 12তম অধ্যায়ে চলে যাব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সপ্তাহে 4টা ক্লাস নিই, কিন্তু আপনারা তো উপস্থিতি অনেক কম, যার জন্য নেওয়া হচ্ছে না। নিলে ভালো হইতো আপনাদের জন্য, যেহেতু আমার ক্লাস 9-এর ক্লাসটা এখন হচ্ছে না, আমি চাচ্ছিলাম ওই ক্লাসটা আপনাদেরকে দেওয়ার জন্য। তারপর শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে গিয়ে আজকে আর্থিক অবস্থা বিবরণী করব দশম অধ্যায়ে। তো আমরা এগুলো তো প্রাথমিক আলোচনা, আপনারা জানেন যে আমরা লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আর্থিক অবস্থা বিবরণী করি, এবং এ ইকুয়াল টু এল প্লাস ই প্রমাণ করার জন্য আর্থিক অবস্থা বিবরণী করি। বছর শেষে জানতে চাই যে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু, দায় কতটুকু, এবং মালিকের দাবি কতটুকু। এই তথ্যগুলো আভ্যন্তরীণ ব্যবহারকারী আছে, বাহ্যিক ব্যবহারকারী আছে। তো এগুলো আপনারা জানেন, যেহেতু আপনারা দশম শ্রেণীতে পরীক্ষার্থী, আপনারা এগুলো মানে বিশদভাবে জানেন, এই জন্য আলোচনা করলাম না। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। যে অঙ্কটা আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আরিয়ান করেছে, বাকিদের কোনো রেসপন্স পাই নাই আমি। আশা করি আপনারাও বাড়ির কাজ করেছেন তাই না স্যার? আশা করি। আহ, আচ্ছা, বাকিরা করেছিলেন? তামিম বাড়ির কাজ করেছিলেন? তামিম, সৌরভ, নিহা? স্যার একটু বাকি ছিল। আচ্ছা, তাহলে মিলাই নেন আমার সাথে। প্রথম প্রশ্নটা পড়ি আমরা। মূলধন দেওয়া আছে 2,20,000 টাকা, ভাড়া দেওয়া আছে, ব্যাংক দেওয়া আছে। এখানে যেটা হচ্ছে কি কোনো একটা টাকা মিসিং আছে, ঠিক আছে? যোগ করলে দেখবেন যে এখানে আসে 3,44,000 টাকা, আপনি একটু যোগ করে দেখেন। আর এখানে 3,48,000 টাকা আছে, তাই না আরিয়ান? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, মাঝে মাঝে পরীক্ষায় এরকম ইচ্ছাকৃত ভুল করে। এই ভুলটা করার কারণটা হচ্ছে কি,
আপনি অনেকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি যে রেয়ামুলটা 100% সঠিক আছে, ঠিক আছে? আসলে দেখেন আমার এই অঙ্কের মধ্যে কিন্তু রেয়ামিল ভুল আছে। আমি যদিও 3,48,000 দুই দিকে মিলাই দিছি, কিন্তু অ্যাকচুয়ালি 4,000 টাকা কম আছে, তাই না স্যার? জি স্যার। স্যার আচ্ছা সেটা কি পরে সমন্বয় বলে দিবে? মানে না সমন্বয় স্যার, হিসাব সমন্বয় কি না স্যার বললেও যেটা যোগ আপনাকে এটা হবে? এটা ইয়া করতে হবে, অনিশ্চিত হিসাব দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? তবে অনিশ্চিত হিসাবটা আপনাকে বিশদ বিবরণীতে নয়, আর্থিক অবস্থা বিবরণীতে দেখাইতে হবে, যেটা শর্ট আছে। তো আমরা শুরু করি। প্রথমে সমন্বয়গুলো একটু পড়ি আমরা। সমন্বয় কি দেওয়া আছে? সমন্বয় দেওয়া আছে সমাপনী উৎপন্ন মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা, আর এটির ক্রয় মূল্য ছিল 40,000 টাকা। তাহলে কোনটা আসবে স্যার? স্যার কম যেটা স্যার ওইটা। কম, যেটা 20,000। রক্ষণশীল নীতি অনুযায়ী যেটা কম সেটা আসবে। দেনাদারের মধ্যে 7,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে তো অনেক সহজ হয়ে গেল। তার অনেক সহজ দিয়েছে আমাদের পাওনাটা। আশাপত্রের উপরে 2% অবশ্যই ধরতে হবে। অলিখিত ধারে বিক্রয় আছে, তাহলে এটা যোগ হবে, বিক্রয়ের সাথে যোগ হবে, আবার হচ্ছে কি আপনার দেনাদারের সাথে ফেরত যোগ বিয়োগ হবে, হবে। দুইটার সাথে যোগ হবে। তাহলে আগে আমরা জি দেনাদারের সাথে স্যার। যোগ করব, তারপরে আমরা এই অনাদায় যেটা আছে এটা বাদ দেব। বলছে কি নিট বিক্রয় পরিমাণ নির্ধারণ করতে বলছে, একবারে ইজি দিছে প্রশ্ন। কিন্তু খটকাটা হচ্ছে 4,000 টাকা কম ছিল ওখানে, এতটুকু খটকা। আর এখানে ভিতরে কিন্তু অনেকগুলা গুপ্ত সমন্বয় আছে। কয়টা গুপ্ত সমন্বয় আছে? বিজ্ঞাপনের একটা আছে, ইজারা সম্পত্তির একটা আছে, আবার 10% বিনিয়োগ আছে, সেখানে আবার পার্সেন্টেজ দেওয়া আছে। বলছে মোট মুনাফা আপনাকে বের করতে হবে না, বলছে কি 50,000 টাকা ধরে আপনি নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করবেন। আর সম্পদ ও মালিকানা সত্ত্ব, শুধুমাত্র সম্পদ, মোট সম্পদ বলতে পুরোটা, আর শুধুমাত্র একটা মালিকের দাবি চাইছে, অন্য কিছু চাই নাই। তো আমরা শুরু করে দেই। আরিয়ান আপনি একটু মিলাই নেন কষ্ট করে। প্রথমে দেখেন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমাদের এখানে দেখেন বিক্রয় দেওয়া আছে কত স্যার? বিক্রয় দেওয়া আছে 1,00,000 টাকা। এই যে 4 নম্বরে ক্রয় বিক্রয়, যেখানে ক্রেডিট পাশে বিক্রয় দেওয়া আছে 1,00,000 টাকা। সেখান থেকে আমরা ফেরত দিয়েছি, ফেরত আছে নিচে কোথায়? এই যে ফেরত আছে 6,000 টাকা ফেরত দিয়েছি। তাহলে আমাদের আহ, থাকে কত? 94,000 টাকা। আবার আমরা অলিখিত ক্রয় করেছি, এই যে সমন্বয় দেওয়া আছে, তাই না স্যার? অলিখিত, জি স্যার। এটা আমরা যোগ করবো, যে 4 নম্বর যে অলিখিত ধারে বিক্রয়, এটা আমরা লিখবো বিষয়। তাহলে কত হচ্ছে? 1,14,000 টাকা হয়েছে। তাহলে এটা অনেক ইজি ছিল, তাই না? আপনারা 1 মিনিটের মধ্যে করতে পারবেন আশা করি। এই ব্যাপারে কার কোনো প্রশ্ন আছে স্যার? না স্যার। ওকে, আমরা একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আপনারা এগুলো সহজ পাচ্ছেন, কিন্তু এর পরবর্তীতে যেগুলো হচ্ছে আপনারা একটু মোটামুটি কঠিন ইয়া পাবেন। এখন যেটা করতে বলছে সেটা হচ্ছে মোট মুনাফা 50,000 টাকা ধরে নিট মুনাফা বের করতে বলছে। তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা আসুন। তাহলে হচ্ছে কি, প্রথমে দেখেন লেখা আছে মোট মুনাফা 50,000 টাকা, প্রশ্ন হতে পাই বা প্রশ্নে প্রদত্ত। তারপর আমরা লিখবো কি, যেহেতু বেতন নাই, বেতনটা এখানে ফার্স্ট দিতে হয় আমাদের। এখানে কোনো বেতন না থাকাতে আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আমরা ভাড়া দিয়ে শুরু করি, ঠিক আছে? ভাড়ার সাথে কোনো সমন্বয় নাই, সমন্বয় না থাকার কারণে সরাসরি সেকেন্ড কলামে চলে যাবে। এতটুকু তো বুঝছেন? এনিওয়ান? জি স্যার। ওকে। তারপর আসা কি, আমরা ভাড়ার পরে চলে যাচ্ছি বিজ্ঞাপনে। যেহেতু ভাড়া ডেবিট দিকে 8,000 টাকা ছিল, এখন বিজ্ঞাপন আসি নিচে, সরাসরি নিচে আসবো। বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন দেওয়া আছে 14,000 টাকা। তো সেখানে বলা হয়েছে গুপ্ত সমন্বয়ে বলা হয়েছে যে 4 বছরের জন্য। তাহলে 4 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে গুণ দিব, কারণ 3 বছরটা আমাদের সম্পত্তি হিসাবে, মানে অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি হিসাবে আমাদেরকে দেখাইতে হবে। তাহলে কত আসে? 10,500 টাকা আসে ক্যালকুলেশনে। আপনারা একটু করে নিজেরা করে দেখেন, তাহলে ভালো হবে আপনাদের জন্য। আপনার সাথে সাথে একটু ইয়ে করেন, ক্যালকুলেশন করেন, ঠিক আছে কিনা? আমি ভুলও স্যার করতে ঠিক পারি, আছে, তাই না? চেক করছি। আমি চেক তো করছি। ভুলও করতে পারি, তাই নয় কি স্যার? জি স্যার। ওকে। তাহলে 10,500 টাকা আমরা আশা করি আমাদেরটা ঠিক আছে। তাহলে এই বছরে বিজ্ঞাপন বাবদ আমাদের খরচ হচ্ছে 3,500 টাকা। এই বিজ্ঞাপন পরে দেখেন লেখা আছে ইজারা সম্পত্তি, 8 নাম্বার যে প্রশ্নের যে ক্রমিক নম্বর 8-এ ইজারা সম্পত্তি। এখানে কি দেওয়া আছে? গুপ্ত সমন্বয় দেওয়া আছে, সেটা হচ্ছে 5 বছরের 5 জন্য। বছরে যা। তাহলে আমরা 1 বছর অতিক্রম করে ফেলেছি। তাহলে আমাদের 1 বছরের ব্যয় হয়েছে কত? আমরা 60,000 টাকাকে 5 দিয়ে ভাগ দেবো, তাহলে 1 বছরের পরে কত? 12,000 টাকা, ঠিক আছে? 1 বছর আমরা 12,000 টাকা লিখলাম। লিখার পরে কত আসবে স্যার?
12,000। হ্যাঁ 12,000 টাকা। তারপরে দেখেন আসবাবপত্র। আসবাবপত্র এখানে কি বলা আছে 2% এর সমন্বয় 3 নাম্বার সমন্বয় দেওয়া আছে, কি দেওয়া আছে 3 নাম্বার সমন্বয় দেওয়া আছে হচ্ছে কি আপনার 2% আসবাবপত্রের উপর 2% অবধি ধরতে হবে। তাহলে আসবাবপত্রের মূল্য দেওয়া আছে 2,000 টাকা, সরি 10,000 টাকা। 10,000 এর উপর 2% হচ্ছে কত 200 টাকা মাত্র, তাই না? ক্যালকুলেশন ঠিক আছে? জি আচ্ছা জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা এখানে লিখবো, লেখার পরে আমাদের 200 টাকা আসলো। তারপরে নতুন অনাদায়ী পাওনা যেটা সমন্বয় বলা আছে, কি বলা আছে স্যার? যেটা বলা হয়েছে দেনাদারের মধ্যে দেনাদারে 7,000 টাকা আদায়যোগ্য নয়, তাই না? 7,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এই আদায়যোগ্য সেটা যেহেতু করিম নয়, সঞ্চিতি না স্যার? হ্যাঁ কুড়ির সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি, আপনি যেই নামে লেখেন না কেন ওই বেচারা লোক একটাই, ঠিক আছে? অনেকগুলো নামে ডাকা হয় তো। নতুন অনাদায়ী কেন বলছি, এটা সমন্বয় দেওয়া আছে। আর রেয়া মিলে থাকলে সেটা পুরাতন সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী। স্যার যদি স্যার রেওয়া মিলে থাকতো আবার সমন্বয় থাকতো তাহলে তাহলে কি আমরা আগে করতাম? রেয়া মিলেটা লিখতাম পুরাতন অনাদায়ী পাওনা, তারপর যোগ যোগ লিখতাম নতুন অনাদায়ী পাওনা, যেটা আপনাদেরকে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছিলাম না স্যার একদিন? ওই যে জি স্যার, ওই দিন ধাপগুলো, দিছিলেন। যেহেতু ধাপগুলো নাই জি স্যার। সেহেতু এখন আহ, আমরা সরাসরি একটাই আছে একটাই লিখবো। আর না হলে আমরা 4টা লিখবো। প্রথমে রেয়া মিলেটা লিখবো, রেয়া মিলের পুরাতন অনাদায়ী পাওনা, যোগ সমন্বয়ের নতুন অনাদায়ী পাওনা, যোগ সমন্বয়ের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বিয়োগ রেয়া মিলে যেটা থাকবে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ দিব। এই 4টা স্টেপ আমরা পার করব, তাহলে আমাদের কি হবে অনাদায়ী নিট অনাদায়ী যেটা আছে এটা বের হবে। তাহলে এখানে যেহেতু নাই, একটা আছে, আমরা একটাই লিখবো। তাহলে কত আসে 7,000 টাকা আসে। তাহলে 7,000 টাকা। হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে এখন যোগ করব, যোগ করলে কত আসে 30,700 টাকা আসে। আপনারা একটু নিজেরা যোগ করে দেখেন। তাহলে বাদ দিলে কত আসে 19,300 টাকা আছে, ঠিক আছে? 19,300 টাকা আসছে। ঠিক আছে কি আপনাদের ইয়েটা দেখেন তো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক থাকলে এবার এখানে আমরা ইয়ে করি, শুরু করি। তাহলে নিট মুনাফা মোট মুনাফা পরিচালন মুনাফা আসছে কত 19,300 টাকা। সেখান থেকে আমরা বাদ দেবো হচ্ছে অন্যান্য আয়, যেটাকে আমরা অপরিচালন আয় বলে থাকি। তাহলে এখানে দেখেন দেখি অপরিচালন আয় আছে কোথায়, বিনিয়োগের তারিখ দেওয়া আছে। একটু স্যার আপনার হাসপাতাল ফোন দিচ্ছি, ফোনটা দিন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। না স্যার, এই যে আজকে ওই যে ক্লাসটা চলতেছে, তো ক্লাস শেষ করে আমি প্রশ্ন দিয়ে যাবো আর অ্যাসাইনমেন্ট দেখে যাবো স্যার। স্যার ক্লাস চলতেছে তো, ক্লাসটা শেষ করে আসতেছি। জি ইনশাল্লাহ স্যার। জি আসসালামু আলাইকুম। সরি, ফোন আসছিল। আহ, তারপর দেখেন এখানে বিনিয়োগ দেওয়া আছে 1/7/2019। তাহলে এটা হচ্ছে কত জুলাই মাসের 1 তারিখে বিনিয়োগ করা হয়েছে। তাহলে কত আসে স্যার বিনিয়োগের বকেয়া সুদ, যেহেতু এখানে কোনো বিনিয়োগের নামে আহ, সুদ নামে বা বিনিয়োগের মুনাফা নামে কিছু নাই, তাহলে আমরা ধরে নেব সম্পূর্ণ টাকাটা হচ্ছে কি বকেয়া আছে। তাহলে 88 মানে 88,000 টাকার উপর 10% দিলে আসে কত 8,800 টাকা। সেটাকে আমরা 12 দিয়ে ভাগ দেবো, 6 দিয়ে গুণ দেবো। তাহলে কত ছয় আসতেছে? মাসের জন্য না? জি স্যার। 6 মাসের জন্য। হ্যাঁ জি 6 মাসের জন্য। তাই আপনি জুলাই থেকে ডিসেম্বর হিসাব করে 6 মাস। 1/7 মানে জি স্যার। জুলাইয়ের 1 তারিখে বিনিয়োগ করা হয়েছে। তাহলে 6 মাস হিসাব করবেন। তাহলে মোট অর্ধ বছর আর কি, ভাগ 12 গুণ 6। আপনারা চাইলে এই গণনা কার্য দেখাই দিবেন তো খুব ভালো হবে। অনেকে কি করে 50 নিচে গণনা কার্য করে, সেটা আপনি পাশে করে দেন, কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কাটাকাটি হইলো না, অপর পৃষ্ঠা উল্টাতে হইলো না, একবার ইজিলি হয়ে গেল। তাহলে 4,400 টাকা আসে। তাহলে এখানে 4,400। হ্যাঁ 4,400 টাকা। তাহলে কত আসে, দুইটা যোগ করলে হচ্ছে আয় যোগ করলে 2,37,000 টাকা আসে। আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা ফরম্যাট পূর্ণ করবো। যারা আপনারা 90 আশা করেন তাদের জন্য বলছি। আর যারা আশা করে না তারা এখানে লিখলাম লিখে দিবেন, কোনো আপত্তি নাই। আর যারা আশা করেন তারা লিখবেন বিয়োগ অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। না থাকলে কিছু করার নাই, যেভাবে আছে আমরা একটু হাইফেন দিয়ে দেখাই দেবো, যেটা আছে আমরা সেটা বসাই দেবো। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, যে আপনারা, আমি মনে করি যে আপনারা সবাই ভালো অ্যান্সার করতে চাচ্ছেন, ভালো উত্তর দিবেন এবং ভালো নম্বর পাবেন, সেই জন্য আপনাদেরকে পুরো ফরম্যাটটা দেখাই দিই।
তাহলে আমাদের উত্তর কত হলো? 23,700 টাকা, তাই না? 23,700। জি, আপনার উত্তর হয়েছিল আরিয়ান, এটার সাথে মিলছে? জি স্যার, এটার সাথে মিলছে। ওকে, তারপরে পার্টটা আমরা চলে যাই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী করব। আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের চাওয়া হয়েছে শুধু সম্পদ সমূহ এবং মালিকানা শর্ত চাওয়া হয়েছে, অন্য কোনো পার্ট চাওয়া হয় নাই। তাহলে আমরা লিখবো কি স্যার? আসবাবপত্র আসবে প্রথমে। আসবাবপত্র যেহেতু এখানে কোনো তারিখ দেওয়া না, আমরা মনে করবো যে 10 বছর, সাপোজ যেহেতু 2% অপচয়, তার মানে অনেকদিন ধরে আসবাবপত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো লিখবো আসবাবপত্র বিয়োগ অপচয় 200 টাকা, তাহলে থাকে কত? 9,800 টাকা। তারপর ইজারা সম্পত্তি আছে আর 4 বছর আছে আমাদের সময়। তো প্রথমে আমরা 5 বছর 60,000 টাকা লিখবো, তারপর সেখান থেকে 1 বছরের খরচ বাদ দিলে আরো 4 বছর থাকবে কত? 48,000 টাকা থাকবে। তাহলে মোট সম্পদ হচ্ছে আমার, স্থায়ী সম্পদ হচ্ছে কত? আহ দুইটা যোগ করলে হচ্ছে 57,800 টাকা। আপনার কি তাই আসছে আরিয়ান? এটা তো স্যার কেটে দিছে, আবার স্যার মিলে না দেখি পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাহলে বিনিয়োগ হচ্ছে 10% বিনিয়োগ। তারিখ সহ লিখবেন, আমি যদিও সংক্ষেপে লিখেছি, আপনি তারিখ সহ যেভাবে আছে ঠিক ওভাবে লিখবেন। 10% বিনিয়োগ, তারিখ উল্লেখ করবেন এবং এটা সরাসরি তৃতীয় কলমে নিয়ে যাবেন। তারপর হচ্ছে চলতি সম্পদ, হাতে নগদ আসবে। হাতে নগদ 10 নম্বর আছে আমাদের, হাতে নগদ ক্রমিক নম্বর 10-এ 30,000 টাকা। তারপর দেনাদার আছে 6 নম্বর ক্রমিকে, আমরা লিখবো যেহেতু দেনাদারের সাথে কি আছে? সমন্বয় আছে। যোগ অলিখিত করব, সেখান থেকে অনাদায়ী পাওনা বাদ দেব। আগে আমরা মোট দেনাদার বের করবো, সেখান থেকে নিট দেনাদার বের করবো। তাহলে কত আসে? 53,000 টাকা আসে। তারপরে আমাদের রেয়া মিলে 2 নম্বর ক্রমিকে দেওয়া আছে 22,000 টাকা। আমরা যেহেতু সমন্বয় নাই, সরাসরি দ্বিতীয় কলামে নিয়ে যাব। তারপর বিনিয়োগের বকেয়া সুদ লিখবো, যেহেতু আমরা একবার বের করেছি ওখান থেকে দেখে দেখে লিখে দেবো, আর আপনাকে গণনা করার জন্য দিলেও চলবে। তো 4,400 টাকা। তারপর সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কোথায়? সমন্বয়ের 1 নম্বর সমন্বয় দেওয়া আছে 20,000 টাকা। আমরা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্যের মধ্যে যেটা কম সেটা লিখবো। এটা তো মনে হয় ভুল লিখছি আমি, 40,000 টাকা লিখলাম কেন? 20,000 টাকা হবে। একটু কারেকশন করে নেন তো, মজুত পণ্যটা 20,000 টাকা হবে। বিশ হাজার টাকা নিয়ে হলে কত হয় দেখেন তো, একটু যোগ করে দেখেন তো, চলতি সম্পদ কত আসে? ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, একটু ক্যালকুলেটর দেখছি। তিরিশ হাজার টাকা যোগ 53,000 টাকা 1,29,400। যোগ 22,000 টাকা, তাই না? আর যোগ 4,400 যোগ 20,000 টাকা, 1,29,400। 1,29,400, ঠিক আছে? তাহলে এখানে জি আমরা স্যার। লিখবো 1,29,400 টাকা। 1,29,400 টাকা। তারপর অলিক সম্পত্তি বিলম্বিত বিজ্ঞাপন আছে কত স্যার? যেটা আমরা বের করেছিলাম 10,500 টাকা বিলম্বিত বিজ্ঞাপন আছে। তাহলে মোট কত আসে? যোগ 10,000, তাহলে তারপর হচ্ছে 57,800 যোগ 88,000 যোগ 74,000 যোগ 2,85,700 না? 2,85,400 700। 57,000 টাকা যোগ 88,000 যোগ হচ্ছে, এটা কি লিখছি? আচ্ছা, 80,000 টাকা, 88,000 পরে হচ্ছে কত? 1,29,400 যোগ 10,500 2,85,000। এটা আসছে আপনাদের? হ্যালো, জি স্যার। এই উত্তরটা আসছে 2,85,700।
জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি 2,85,700। 2,85,700। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে ফেললাম। এখন আসলে এটা করার পরে আপনারা লেখেন হচ্ছে কি মালিকের সত্ত্ব বের করতে বলছি। মালিকের সত্ত্বের মধ্যে আসলে মোট মুনাফা কত আসছে, সরি মূলধন দেওয়া আছে কত, 2,20,000 টাকা। তারপর হচ্ছে কি আছে, আমরা খ থেকে পাইছি নিট মুনাফা কত পাইছি, 23,700 টাকা। যোগ করলে কত আসে, 2,43,700। তারপরে এখান থেকে আমাদের উত্তোলন আছে, উত্তোলন এই যে 12 নম্বর আছে, রেয়া মিলে 12 নম্বরে আছে উত্তোলন কত, 10,000 টাকা। তাহলে কত আসে, 10,000 টাকা বাদ দিলে 2,33,700। জি স্যার। আচ্ছা, এটা করার পরে যদি আপনি বাকিটা করেন আর কি, তাহলে দেখেন বাকিটা কি আসবে স্যার, 5,20,000 টাকা। ঠিক আছে, 5,20,000 যোগ করে কত আসে দেখেন দেখি, এই 2,85,000 টাকা থেকে 85,700 টাকা থেকে আপনি বাদ দিবেন হচ্ছে 2,33,700, থাকে কত, 52,000 টাকা। 52,000। সেখান থেকে আপনি বাদ দিচ্ছেন কোথায়, 1,500 কত, 5,000 হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তো বিয়োগ -20। আরো থাকে কত, 32,000 টাকা থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, অলিখিত বিক্রয় হইলে কি হয়, 1,000 বাড়ি। আর তো কিছু না, এখানে কোনো সমন্বয় আছে না। না। নাই, আমাদের কোনো দাখিল না। তো এই যে 32,000 টাকা শর্ট, এটাকে আমরা কি লিখবো স্যার, যেহেতু রেয়ামিলের অনিশ্চিত হিসাব। থেকে কম কম আছে, আমরা এটাকে লিখবো অনিশ্চিত হিসাব। কি লিখবো স্যার, অনিশ্চিত হিসাব। অনিশ্চিত। অনিশ্চিত হিসাব। এটা লিখে আমরা ক্লোজ করে দেবো। আপনাদের এটা একটা অঙ্ক দিচ্ছি, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন। তাহলে এই হচ্ছে তাহলে ওকে আমাদের স্যার। অঙ্ক। হ্যাঁ, এবার আপনারা একটু ক্যালকুলেটর নেয় হাতে। পণ্য বিক্রয় হচ্ছে 1,00,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 20,000 টাকা, বিক্রয় ফেরত হচ্ছে 10,000 টাকা। অফিস ও প্রশাসনিক খরচের নিট হচ্ছে কি বিক্রয়ের উপর 10%। তাহলে পরিচালন মুনাফা কত, এটা বের করুন দেখি। তাহলে লাখ। +69,000। 61,000। 61,000। 61, 620, 30 বাদ দিলে কত আসছে, 61,000। 70,000 10%। 61,000 টাকা আসছে। কেমনে কেমনে জি বের স্যার। করছেন বলেন দেখি স্যার। পণ্য বিক্রয় 1,00,000 থেকে বিক্রয় ফেরত 10,000 বাদ দিছি, তারপর 90,000 টাকার উপর 10% ধরছি। হ্যাঁ জি স্যার। তারপর বিক্রিত পণ্য 20,000 এর সাথে ওই 10% 9,000 হয়, হ্যাঁ, যোগ দিই, তারপর 90,000 থেকে ওই 29,000 বাদ দিছি। আচ্ছা ঠিক আছে। আপনি বুঝছেন স্যার এবার, ওই যে যে নাম সৌরভ, সৌরভ আপনি বুঝছেন, সরি জি শুভ, স্যার। শুভ, শুভ জি স্যার। বুঝছেন জি আপনি? স্যার। আপনি এটা বুঝতে পারছেন 61,000 টাকা কিভাবে হইলো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার উত্তর হয়েছে 61,000 টাকা। তারপর এটা দেখেন দেখি স্যার, অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ দেয়? প্রাপ্য হিসাব মানে কি স্যার, প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। দেনাদার। তাহলে বলা হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক অবস্থা বিবরণী তে প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়, কোন নীতি?
এটা স্যার। আচ্ছা আমি কয়টা নীতি উল্লেখ করলাম? রক্ষণশীল নীতি, ক্রয় মূল্য নীতি, বকেয়া ধারণা নীতি, ব্যবসায়িক শর্তানীতি। ব্যবসায়িক শর্তানীতি তো হবে না বাদ। আর বাকি তিনটা থেকে কোনটা আসবে? এটা পারি না স্যার। তো ইজি স্যার, একটু চেষ্টা করেন। বকেয়া দান রক্ষণশীল নীতি অনুযায়ী যে সম্ভাব্য আয় ধরা যাবে না, কিন্তু সম্ভাব্য ক্ষতি ধরা যাবে। ব্যয়। হ্যাঁ, ব্যয় বা ক্ষতি ধরা যাবে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের জন্য একটা ব্যয়ের বিপরীতে রাখা ব্যয়। মানে সঞ্চিতি, এটা আমাদের জন্য এক ধরনের ক্ষতি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। ও, জি জি স্যার। স্যার। তাহলে বাসায় যেহেতু সময় নাই, বাসায় বসে এটা চেষ্টা করবেন। দেখি, এটা একটু কঠিন, আগেরটা চেয়ে একটু কঠিন। এটা স্ক্রিনশট দেন তো দেখি। এখানে কিন্তু আমি টাকা লিখি না, লিখছি দেখেন, কোনো টাকা লিখি নাই। তাহলে আপনার প্রথম কাজ কি? ডেবিট পাস এবং ক্রেডিট পাস যোগ করা। তাহলে ওই অঙ্কের থেকে এই অঙ্ক মিল আছে, কিন্তু আগের চেয়ে একটু ডিফিকাল্ট, কঠিন, তাই না? এখানে জি স্যার, একদম অন্যরকম। গুপ্ত সমন্বয় আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা গুপ্ত সমন্বয় আছে রেয়ামিলির ভিতরে। আর বাইরে আছে কয়টা? পাঁচটা। মোট কয়টা হলো? 9টা। 9টা সমন্বয়। তাহলে বাসায় বসে চেষ্টা করবেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আবার দেখেন, এখানে গ নাম্বারে বলা আছে কি? আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে প্রমাণ করো A = L + E। তাহলে এখানে কি হবে স্যার বলেন দেখি? মোট সম্পদ সমান সমান দায় আপনাকে প্লাস কি করতে মালিকানা বলতে বলছে? সত্ত্ব। মানে আপনি মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয়ে গেল। আপনি শুধু লাস্ট লিখতে হবে, সুতরাং প্রমাণিত এত, সম্পদ এত, দায় আর মালিকানা যোগ করলে এত। একটু এক লাইন বাড়তি লিখতে হবে। স্যার বক্সের বাইরে লিখলে হবে না? হ্যাঁ, এটা বক্সের এক বাইরে লিখতে হবে। ঠিক আছে, যে মোট সম্পদ এত টাকা, দায় এত টাকা, মালিকানা সত্ত্ব এত টাকা। তাহলে দুইটা ওই যে খতিয়ানের মতো করে দেখা দিবেন, যে সুতরাং প্রমাণিত A = L + E। মানে স্যার ওকে নোটের স্যার। মধ্যে দিতে হবে, টিকার মতো। জি, টিকার মতো। তাহলে এটা আপনারা চেষ্টা করবেন, না হলে আমি আসছি, আমি দেখাই দেবো না। ওকে স্যার। সামনে আশা করি এরপরে আর একটা কঠিন অঙ্ক দেওয়ার চেষ্টা করব। আপনাদের যেহেতু টেস্ট পরীক্ষার জন্য দাগ কেন একটা দেওয়া প্রস্তুতি আছে? চলতেছে, আমরা আশা করি কঠিন অঙ্কগুলো করব, এতে আপনাদের ইন্টারে গেলে সুবিধা হবে। যদিও এখন যদি পরীক্ষা আপনাদের আল্লাহ জানে কি হয়, তবে অটো পাস দেবে না সরকার, একটু মানসিকভাবে চাপে আছে। লোকজন অটো পাস বলে খেপাই দিয়েছে। হ্যাঁ, তো অটো পাস দেবে না, না দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। পরীক্ষা নেবে জুন মাস পর্যন্ত, সর্বশেষ টার্গেট। করোনা মোটামুটি মার্চ পর্যন্ত থাকতে পারে, আল্লাহ ভালো জানে সঠিকটা। ধারণা করছি আর কি, আমি ভুলও হইতে পারি। তো আপনারা সাবধানে থাকবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আমাদের অঙ্ক, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পুরো অঙ্কটা। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, টেস্টের জন্য প্রস্তুতি নেন। কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ছবি তুলে স্ক্রিন শেয়ার দিতে পারবেন আমাকে, আমি বুঝাই দেবো না আপনাকে। যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, অথবা আমাকে ইমোতে জানাতে পারবেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে প্রশ্ন করলে আমি উত্তর দেবো আশা করি। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।